ঘাবড়ে গেলাম। তাহলে তো মহা মুসিবত। শীত করতে লাগলো। মনে হলো একটা সোয়েটার পরে গেলে ভালো হতো। মগজে যেন কেটে বসে গেল সামানের কথা। কখনো তোমার পিছু ছাড়বে না আর। মালাটা চেপে ধরলাম গলার সঙ্গে। মনে হলো শান্তি পেলাম। ওরকম অনুভূতি আর কখনো হয়নি আমার। মুখ শুকিয়ে গেল। কথা বলতে কষ্ট হলো। জিজ্ঞেস করলাম, কেন? আমার কাছে কি চাই ওটা? মাথা নাড়ালো সামান। কী চাই জানি না, শুধু জানি একটা হাত তুলল সে। যেহেতু কালো মালাটা গলায় পরেই ফেলেছ, ইন্ডিয়ানদের নিয়ম অনুযায়ী তোমাকে এখন বীর যোদ্ধা বলে প্রমাণ করতে হবে নিজেকে। তা না হলে ওই প্রহরী ধ্বংস করে ছাড়বে তোমাকে। আরও শুকিয়ে গেল গলার ভেতরটা। জিজ্ঞেস করলাম, কি করলে বীর যোদ্ধা হব? এখন তার লড়াই হয় না যে গিয়ে যুদ্ধ করে আসবো। যুদ্ধ না করেও বীর হওয়া যায়। এমন একটা কাজ করতে হবে তোমাকে, যাতে মৃত যোদ্ধাদের আত্মা শান্তি পায়। কাজটা কি তা তো বলতে পারবো না। কাজটা কি তাই যদি না জানি কি করে করব? দীর্ঘক্ষণ কোনো কথা বলল না সামান। আমার গলার মালাটার দিকে তাকিয়ে থেকে চুপ করে ভাবতে লাগলো। তারপর বলল, এমন কিছু করো যাতে বর্তমান ইন্ডিয়ানদের উপকার হয়, ওদের জিনিস ফেরত পায়। তাহলে ওদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পাবে। প্রহরীকে সরিয়ে নেবে তোমার পেছন থেকে। আকাশের অবস্থা ভালো না। রাতে খাবার টেবিলে বসে মা বলল, ঝড় আসবে আজ রাতে। আকাশে মেঘ। দেখতে দেখতে ছড়িয়ে পড়ল সেটা। ঢেকে দিল পুরো আকাশ। বিদ্যুৎ চমকাতে আরম্ভ করলো, কিন্তু সেসব দিকে আমার তেমন নজর নেই। আমি ভাবছি, কি এমন জিনিস খোয়া গেছে ইন্ডিয়ানদের, যেটা ফেরত এনে দিতে না পারলে কুকুরটা আমার পিছু ছাড়বে না। খাচ্ছিস না কেন রবিন? মা জিজ্ঞেস করলো। চিন্তা করছিস নাকি কিছু? কই, না তো। মাকে দেখানোর জন্য তাড়াতাড়ি বেশি বেশি করে খাওয়া শুরু করলাম, কিন্তু কয়েক চামচ খেলেই আবার বন্ধ। গলায় আটকে যেতে লাগলো। কুকুরটার কথা ভেবে খাবার নামতে চাইছে না গলা দিয়ে। গুহার ভিতরে ওটার ভয়ঙ্কর চেহারা, গরম দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস, বড় বড় দাঁত, লাল দুটো জ্বলন্ত চোখ। ও গাছটাকে ঘিরে ভয়াবহ গর্জন। কিছুতেই দূর করতে পারছি না মন থেকে। কি করব? কি করে ওটাকে আমার পেছন থেকে খসাবো ভেবে কোনো কুলকিনারা করতে পারলাম না। কানে বাজছে সামানের কথা, এমন কিছু করো যাতে বর্তমান ইন্ডিয়ানদের উপকার হয়, ওদের জিনিস ফেরত পায়। তাহলে ওদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে। প্রহরীকে সরিয়ে নেবে তোমার পেছন থেকে। কি উপকার করব? যদি দেখি কিছু করছি না, তো কি করবে কুকুরটা? কারো উপকার করতে হলে তার কিসের অভাব, কিংবা কোন কোন অসুবিধা সেটাকে জানা দরকার। হাতের চামচটা নামিয়ে রেখে মাকে জিজ্ঞেস করলাম, মা, এখান থেকে সেদিকে ইন্ডিয়ানরা চলে গিয়েছিল কেন? জানো কিছু? খেতে খেতে মুখ তুলল মা। অবাক হয়ে তাকালো আমার দিকে। হঠাৎ সৈনিকাদের ব্যাপারে এই আগ্রহ কেন? দরকার আছে মা, বলো না, অনুরোধ করলাম। বাবার দিকে তাকালো মা, আবার আমার দিকে। গেছে কি আর সাথে ওদের তাড়ানো হয়েছে? কারা দাঁড়িয়েছে? জবাবটা দিল বাবা। আর কারা? শ্বেতাঙ্গরা, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, এসব দেশের লোক। বিদেশি হয়েও এলাকার আসল অধিবাসীদের বের করে দিয়েছে। ইন্ডিয়ানদের বাপদাদার সম্পত্তি কেড়ে নিয়েছে। জোর করে ওদের জমি দখল করে ওদের কুকুরের মতো দাঁড়িয়েছে। যারা যেতে চায়নি তাদের নিষ্ঠুরের মতো খুন করেছে। এসব ইতিহাস তো তোমার জানার কথা রবিন। কিছু কিছু জানি, সব নয়। আচ্ছা, পাহাড়ের মাথার ওই কবরখানাটার মালিককে? জিজ্ঞেস করলাম। ইন্ডিয়ানরা নয় তো? ইন্ডিয়ানরা নয়, ছিল। এখন ওরাই। তবে কবর আর দিতে আসতে পারে না। এক টুকরো রুটি ছিঁড়ে মুখে বলল বাবা। চিবুতে চিবুতে বলল, এলেই লাঠি নিয়ে তাড়া করে শ্বেতাঙ্গরা। ওরা আদালতে যায় না কেন? যত্র জানি ইন্ডিয়ানদের সঙ্গে চুক্তি হয়েছে আমেরিকান সরকারের। জমির দলিল করে নিলেই তো হক দখল করতে পারে।
তাও করেছিল, কিন্তু দলিল করে আনার পরপরই কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেছে এখানকার সেনিকের সর্দার ব্ল্যাকফায়ার চার্লি টাস্ক্যানি। দলিলগুলো সব ছিল তার কাছে, কোথায় যে সে গেছে কেউ জানে না। দলিলগুলো নিখোঁজ হয়েছে তার সঙ্গে। গুজব আছে চাঁদনি রাতে হান্টার রিচের মাথায় নাকি ঘুরে বেড়াতে দেখা যায় লম্বা চওড়া এক জোয়ান পুরুষকে, সঙ্গে বিশাল এক কালো কুকুর। লোকের ধারণা ভূত। তার মানে মরে গেছে, হয়তো গেছে, নয়তো আসে না কেন। তার ছেলে মেয়ে কেউ নেই। এক ছেলে ছিল, বাবা নিখোঁজ হওয়ার কয়েকদিন পর সেও বাড়ি ছেড়ে চলে গেল। লোকে বলে তাকে যেতে বাধ্য করেছিল এখানকার কয়েকজন প্রভাবশালী লোক। তারপর একে একে সবাইকে জায়গা ছাড়তে হলো। একজন ইন্ডিয়ানকেও আর টিকতে দেওয়া হলো না। সামান্য হার্ট গ্যাংলিং বাদে। ওর সঙ্গে দেখা হয়েছে নাকি তোমার? হয়েছে। এতক্ষণে বুঝতাম এত জায়গা থাকতে বনে বাস করে কেন সে। তার মানে খোলা জায়গায় আসতেই দেয়া হয় না। না, মাথা নাড়ল বাবা। বড় নিষ্ঠুরতা, অমানবিক। যাদের জায়গা তাদেরই ঠাঁই নেই, ভোগ করছে অন্য লোক। ওরা এসে জোরে বসে কী বলে। চুপচাপ ভাবলাম 1 মিনিট, তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, দলিলগুলো যদি পাওয়া যায় আবার কি তাদের জায়গায় ফিরে আসতে পারবে ইন্ডিয়ানরা? তা পারবে। তখন অন্য কেউ বাধা দিলে পুলিশের সাহায্য নিতে পারবে, তবে দলিল ছাড়া কিছুই করতে পারবে না। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, এক সর্দার না হয় গেছে, বাকি ইন্ডিয়ানরা আদালতে গিয়ে দলিলের নকল বের করে আনে না কেন? ইন্ডিয়ানরা সাদাসিধে মানুষ, শ্বেতাঙ্গদের আইন কানুনের জটিলতা ঘোরপেচ কমই বোঝে। ওরা এখনও অপেক্ষা করে আছে বোধহয় ওদের সর্দার সেরে আসবে, তৈরি করে দেবে ওদের বহু আশার স্বপ্নভূমি। কতদিন হলো সর্দার নিখোঁজ হয়েছে? এই বছর 5। আমার দিকে তাকিয়ে ভুরু নাচালো বাবা। এত প্রশ্ন কেন? সর্দার আর দলিলগুলোর খোঁজ করছো নাকি? এখনো করিনি, তবে করবো ভাবছি। আর কিছু না বলে দ্রুত খাওয়া শেষ করে উঠে গেলাম ওখান থেকে। নিজের ঘরে গিয়ে একটা বই বের করলাম, কিন্তু মন বসাতে পারলাম না। তাছাড়া আগের রাতে ঘুমোতে পারিনি। বইয়ের পাতার দিকে দু চোখ ভেঙে আসতে লাগলো। শুয়ে পড়লাম বিছানায়, কিন্তু এত ক্লান্তি সত্ত্বেও ঘুমোতে ভয় পেলাম। মন বলছে কুকুরটা আসবে সে রাতেও। ঠিক করলাম যত যাই ঘরেও ঘর থেকে বেরোবো না। না, বেরোলে কোনো ক্ষতি করতে পারবে না কুকুরটা। বেশিক্ষণ খোলা রাখতে পারলাম না চোখ, ঘুমিয়ে পড়লাম। ঘুম ভেঙে গেল বস্ত্রপাতের শব্দে। এত জোরে বাজ পড়তে আর শুনিনি। চোখ মেলম, আর ঠিক সেই মুহূর্তে তীব্র নীল আকাশ ঝিলিক দিয়ে উঠল। জানালা দিয়ে ঘরের ভেতরেও এসে পড়ল বিদ্যুতের আলো। দিনের মতো আলোকিত হয়ে গেল। আবার বস্ত্রপাত মুষলধারে বৃষ্টি পড়ছে। জানলায় এত জোরে সে আঘাত হানতে লাগলো, ভয় হলো কাজ না ভেঙে যায়। কিন্তু ওটা তো খোলা ছিল, নিশ্চয়ই আমি ঘুমিয়ে পড়লে মা দেখতে এসেছিল। জানালা খোলা দেখে ঝড়ের কথা ভেবে বন্ধ করে রেখে গেছে। ভালো করেছে, নইলে ঘরের মধ্যে বন্যা হয়ে যেত। আমার পায়ের কাছের জানালাটার ছিটকানি বোধহয় ঠিকমতো লাগেনি। বাতাসের চাপটায় সামান্য ফাঁক হয়ে গেছে পাল্লা। সেখান দিয়ে ফিসফিস করে কে যেন ডাকলো, রবিন। বুকের মধ্যে ধক করে উঠল আমার। পুরুষের কণ্ঠ, কিন্তু বাবার নয়। কার তাহলে? আবার ডাকলো, রবিন। গায়ের চাদরের ধারা খামচে ধরলাম, একটানে নিয়ে এসে ফেললাম বুক থেকে গলার কাছে। কে ডাকে? ভুল শুনছি না তো? আবার শোনা গেল ডাক, রবিন। শোনো, গুহার মধ্যেও আমার নাম ধরে ডাকতে শুনেছি, তবে এই ডাক সেই ডাক নয়। স্বাভাবিক মানুষের কণ্ঠের মতো জানালার ফাঁকটা দিয়ে আসছে। কোনো মতেই বাহিরে বেরোবো না। ওই মায়াটাকে অগ্রাহ্য করতে না পারলে মারা পড়বো, নিজেকে বোঝালাম। যতই ডাকুক ঘর থেকে আর বেরোচ্ছি না আমি। রবিন, কথা শোনো। ঘর থেকে না হয় নাই বেরোলাম। কে তাকে দেখতে তো অসুবিধা নেই। আস্তে করে ঘাড় ঘুরিয়ে তাকালাম। অন্ধকারে কিছু চোখে পড়ল না।
আবার বিদ্যুৎ চমকালো, বাজ পড়ল বিকট শব্দে। উঠে বসলাম, বিছানা থেকে না নেমে বাঁকা হয়ে এগিয়ে গেলাম জানালার দিকে। হাত দিয়ে দেখলাম পায়ের কাছটার বিছানা ভিজে গেছে। জানালা বন্ধ না করলে আরও ভিজবে। আবার বাজ পড়ল, ভয়াবহ শব্দ। থরথর করে কেঁপে উঠল সব কিছু। বিকট শব্দে কি যেন ভেঙে পড়ল বাইরে। বিদ্যুতের আলোয় এমন একটা দৃশ্য দেখলাম, ঘাড়ের চুল খাড়া হয়ে গেল আবার। দাঁড়িয়ে থাকতে দেখলাম লম্বা এক লোককে, জানালার কাছ থেকে মাত্র 4 ফুট দূরে। লম্বা চুল ঘাড়ের ওপর নেমে এসেছে, মাথায় পাখির পালকের মুকুট, গায়ে হরিণের চামড়ার হাতে বানানো জ্যাকেট, পরনে একটা চামড়ার প্যান্ট, বহুকাল আগেই ইন্ডিয়ান যোদ্ধারা যেরকম পরতো। পাশে দাঁড়ানো একটা কালো কুকুর, মৃত্যুপুরীতে যেটাকে দেখেছি। সোজা আমার দিকে তাকিয়ে আছে লোকটা। জানালা বন্ধ করবো কি, হাঁটু কাঁপতে শুরু করলো আমার। জানালার সার্সিটা ধরে না রাখলে ওপর হয়ে পড়েই যেতাম। আবার বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় রইলাম। চমকালো, আলোকিত করে দিল আমাদের পেছনের আঙিনা। আবার দেখলাম লোকটাকে দাঁড়িয়ে আছে একই ভঙ্গিতে, কুকুরটারও নড়াচড়া নেই। আমার দিকে তাকিয়ে আছে দুজনেই। হাত তুলল লোকটা, মনে হলো আমাকে বাইরে যাওয়ার জন্য ইশারা করলো। তারপর আবার অন্ধকার। আর দেখার অপেক্ষা করলাম না। আমি যেতে না চাইলে কি করবে লোকটা কে জানে। তাড়াতাড়ি জানালার ছিটকানি লাগিয়ে দিয়ে বালিশে মাথা রাখলাম, চাদর টেনে দিলাম মুখের ওপর। ঘুম নেই আর চোখে, কান পেতে শুনেছি বাইরে ঝড়ের তাণ্ডব। সকালবেলা বাড়ির চারপাশ ঘুরে দেখলাম, মানুষের পায়ের ছাপ দেখলাম না, কুকুরটারও না। এমনকি আমার জানালার নিচে যেখানে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি সেখানেও কোনো ছাপ নেই, সবখানে কাদা, পানি জমে আছে। একটা ম্যাপল গাছের মাথা জ্বলে গেছে, কাণ্ডটা মাঝখান থেকে চিরে 2 টুকরা। একটা কিছু ভেঙে পড়েছে মাটিতে, বাজ পড়েছিল গাছটার মাথায়। নিনার আসার অপেক্ষায় রইলাম, কিন্তু দুপুরের পরও এলো না ও। গেলাম ওর বাড়িতে। ওর মা বললেন স্কুল থেকে ফেরেনি। গেলাম স্কুলে, দেখি দেখলাম ব্যাট বল খেলছে। মাথায় সেই আলো ব্যাটবল ক্যাপ। আমাকে দেখে হাত নাড়ালো, আমিও নাড়ালাম। 2 ক্লাসের প্রতিযোগিতা হচ্ছে। বুঝলাম খেলা শেষ না করে আসতে পারবে না ও, শেষ হতে সময় লাগবে। ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, খেলা দেখতে ভালো লাগলো না, মন জুড়ে আছে ভূত। চলে এলাম ওখান থেকে, কিন্তু বাড়ি যেতেও ইচ্ছে করলো না। কি করব, পা দুটো যেন ঠেলে নিয়ে চললো পাহাড়ের দিকে। আমার দৃঢ় বিশ্বাস সমস্ত রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে ওই গুহার ভেতর। ঝলমলে রোদ, আকাশে মেঘের চিহ্ন নেই কোনোখানে। হান্টার রিচের পথ পেয়ে উপরে উঠে চললাম আমি। এই রাস্তা, এই পাহাড়, সব নিনার মুখস্থ, আমার অতটা চেনা হয়নি, তাই দ্রুত এগোতে পারলাম না। সঙ্গে নিনা নেই, একা যেতে কেমন যেন লাগছে। মনকে বোঝালাম না আসাতে ভালো হয়েছে, ওর ভালো। কালো গুটির মালা আমি পরেছি, ও নয়। কুকুরটা নজর আমার দিকে, অতএব যা করার আমাকেই করতে হবে। ওকে এসবে টেনে আনবো কেন মারাত্মক ঝুঁকির মধ্যে। হাললে ক্রিকের ওপরে চলে গেছে সূর্য, ডুবতে তখনও ঘন্টা 2 বাকি। সূর্যাস্তের আগে কখনো বেরোয় না কুকুরটা। ওটার মালিক ইন্ডিয়ান, লোকটার ভূত নিশ্চয়ই রাতে আগে বেরোবে না। অতএব এই মুহূর্তে মৃত্যুপুরীতে যাওয়া আমার জন্য নিরাপদ। আশা করলাম সুরঙ্গে ঢুকে তল্লাশি চালিয়ে ভূত বেরোনোর আগেই বাড়ি ফিরে যেতে পারবো। কিন্তু জোর পেলাম না মনে, কেবলই চিন্তা হতে থাকলো, আচ্ছা সত্যি কি সূর্যাস্তের আগে বেরোয় না ভূতগুলো? ব্রাম স্টোকারের ড্রাকুলো অবশ্য বেরোতো না, কিন্তু ওটা তো কল্পিত ভূত। বিশাল কুকুরটার লগলকে লাল জিভ, ধারালো দাঁত, হিংস্র চেহারা আর রক্তপানি করা বিকট চিৎকারের কথা ভেবে দমে গেলাম। আবার ওটার মুখোমুখি হতে হবে, ভাবতেই কলচের পানি শুকিয়ে গেল। মনকে সাহস জোগালাম এই ভেবে। এই 2 বার দেখা হয়েছে ওটার সঙ্গে আমার,
ইচ্ছে করলেই ক্ষতি করতে পারতো, করেনি, কিংবা করতে পারেনি। এই একটাই কারণ হতে পারে, আমার গলার কালো মালাটা। দুবার যদি রক্ষা করে থাকতে পারে আমাকে, ওটা আরও একবার পারবে। কবরস্থানে উঠে গেছে যে রাস্তাটা, সেটার গোড়ায় এসে দাঁড়ালাম। দ্বিধা করলাম একবার, তারপর যা থাকে কপালে ভেবে ডাল বেয়ে উঠতে শুরু করলাম। পৌঁছে গেলাম ঘাসে থাকা সেই আয়তাকার জায়গাটার কবরস্থানে। মাঝখানে বিশাল ওকের অন্য পাশে মৃত্যুপুরীর কালো মুখটা যেন হাঁ করে আছে, অপরিচিত নয়। আর এখন ওটা, তবু দিনের আলোতে সেদিকে তাকিয়ে গা ছমছম করে উঠল। মৃত্যুপুরীতে দরজায় গিয়ে দাঁড়ালাম। মনের পর্দায় ভেসে উঠল আহত ইন্ডিয়ান যোদ্ধাদের চেহারা। মৃত্যুর সময় হলে এখানে চলে আসতো ওরা। ওই গুহার ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কতজন। মনে মনে ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করলাম ওদের জন্য। ওদের উদ্দেশ্যে জোরে জোরে বললাম, হে অশরীরী বীরেরা, আমি তোমাদের বিরক্ত করতে আসিনি, এসেছি তোমাদের বংশধরদের সাহায্য করতে, তাদের ন্যায্য অধিকার আদায় করে দিতে। আমার গায়েও তোমাদের রক্ত আছে, তাই এই গুহাতেও অধিকার আছে আমারও। আমাকে সাহায্য করো তোমরা। শার্টের নিচ দিয়ে হাত ঢুকিয়ে স্পর্শ করলাম একবার কালো মালাটা। ও ঢুকে পড়লাম গুহায়। বাইরের চেয়ে ভেতরে অনেক ঠান্ডা। কয়েকবার এগোলাম, কি যেন বললো কাঁধে। চমকে গিয়ে এক পাখে ঘুরে দাঁড়ালাম। আবার বলল। ওপর দিকে টর্চের আলো ফেলে দেখি পানির ফোঁটা। কোনো ফাটলে জমে আছে বৃষ্টির পানি, ফোঁটা ফোঁটা পড়ছে সেখান থেকে। নিজেকে বোঝালাম, সব কিছু সহজ ভাবে নাও রবিন। অল্পতেই যদি এভাবে চমকে যাও, কাজ করবে কীভাবে? মেঝেতে আলো ফেললাম। শুভ হয়ে আছে ধসে পড়া পাথর। গুহার বাঘটার অন্য পাশে চলে গেলাম। পেছনে আড়ালে পড়ে গেল গুহামুখ। বিকেলের রোদেলা আকাশ অদৃশ্য। চারপাশে শুধুই অন্ধকার, পাথর আর দেয়াল। দেয়াল আর পাথর ছাড়া অন্য কিছুই চোখে পড়ল না। ভয় তাড়ানোর জন্য অন্যমনস্ক হতে চাইলাম। নিনার কথা ভাবলাম, কি করছে এখনো? নিশ্চয়ই প্রতিপক্ষের ওপর প্রবল আক্রমণ চালিয়েছে। মাথায় লাল ক্যাপ, চোখের সানগ্লাসটা খুলে রেখেছে। খেলার সময় পরা যায় না। আলো ফেললাম গুহার দেয়ালে, সুড়ঙ্গ মুখ দুটোর ওপর। চ্যাপটা পাথরে বসে তেমনি বিকৃত হাসি আসছে ঘড়িটা, যেন ব্যঙ্গ করছে আমাকে। ধস নেমে এলো, পাথর পড়ল। ধস নেমে এত পাথর পড়ল, ওটার কিছু হয়নি। অবাক হলাম না, জানতাম থাকবে ওটা। ফুকুর দুটোর দিকে তাকালাম। একটার কাছে ছিট হয়ে পড়ে আছে খোল পাথরটা, যেটা দিয়ে মুখ বন্ধ করেছিলাম। হয় আপনাতে পড়ে গেছে ওটা, কিংবা ধাক্কা দিয়ে ফেলেছে কুকুরটা। পাহাড় কেঁপে ওঠার ধস নামায় হয়তো ফেলতে সুবিধা হয়েছে ওটার। ভাবলাম ভূতের যদি হবে, তাহলে পাথর ফেলতে প্রকৃতির সহযোগিতার প্রয়োজন পড়ে কেন? নিজের অতি প্রাকৃত ক্ষমতা নেই। মাথা চুলকালাম। কি জানি কত রকম ভূত থাকে, এক এক ভূতের এক এক ধরনের ক্ষমতা। আবার তাকালাম খুলিটার দিকে। কালো কোটর দুটোর দিকে তাকিয়ে অস্বস্তিতে ভরে গেল মন। নিনার ধারণাই ঠিক। মনে হতে লাগলো ওটাকে ওখানে ইচ্ছে করে রেখেছিল সৈনিকেরা, যাতে অনুপ্রবেশকারীরা দেখলে ভয় পায়, সুড়ঙ্গে ঢুকতে সাহস না করে। আড়াল থেকে কেউ যেন লক্ষ্য করছে আমাকে, সেই অদ্ভুত অনুভূতিটা। কিন্তু আছি, মনে হচ্ছে আমাকে অনুসরণও করছে ওটা। অশরীরী কিছু নাকি আমার মতোই শরীরে আছে ওটার। দেখার জন্য আচমকা ঘুরে দাঁড়িয়ে আলো ফেললাম না। কেউ নেই, অন্ধকার গুহা। কোনো নড়াচড়া চোখে পড়ল না, কোনো শব্দ নেই। আবার ফিরলাম সুড়ঙ্গ মুখ দুটোর দিকে। প্রথমে ডানে, তারপর বাঁয়ে, দুটোই খোলা। ভেতরে অন্ধকার। আগেরবার নিনার সঙ্গে ঢুকেছিলাম ডানেরটাতে, ওটা দেখা হয়ে গেছে। বাঁয়েরটাতে ঢোকার সিদ্ধান্ত নিলাম। ঢুকে যেতে শুরু করলাম সুড়ঙ্গের গভীর থেকে গভীরে। মাটি ভেজা ভেজা নরম, বাহিরের পানি পড়ে
ফাটল দিয়ে চুইয়ে চুইয়ে, সেজন্য এই অবস্থা। আগেরটার চেয়ে অনেক বেশি মোড় আর গলি খুঁজছি এটাতে। দুদিকের দেয়ালে আরও অনেক ফোকর দেখা গেল। কোনোটা শুধুই গর্ত, কোনটা সুড়ঙ্গের মুখ। এখানে পথ হারালে কিংবা ভুল করে যদি এগুলো কোনোটাতে ঢুকে পড়ে কেউ, বেরোনো মুশকিল। কোনটা দিয়ে কোনটাতে চলে যাব চিহ্ন দিয়ে না রাখতে পারলে শেষে বোঝাই যাবে না। টর্চের আলো ফেলে খুব সাবধানে এগোতে লাগলাম। ভূতের হয়তো আছে, পথ হারানোর ভয়ও আছে। কোথাও কোথাও নিচু হয়ে আছে ছাদ, যেসব জায়গায় মাথা নুইয়ে ফেলতে হচ্ছে। অসাবধান হলে ঠোকর লাগছে মাথায়। দুপাশ থেকে চেপে এসে কোথাও সরু হয়ে যাচ্ছে পথ। হাঁটার সময় বেরিয়ে থাকা পাথরের খসা লাগে। কিছু দূর এগোনোর পর থমকে দাঁড়ালাম। ফিসফিস একটা কণ্ঠ কানে আসছে। সেই প্রথম থেকেই, আগের দিনও শুনেছি বলে সেদিন আর গুরুত্ব দেইনি। আমার নাম ধরে ডাকাডাকি। শব্দটা কোন দিক থেকে আসছে বোঝার চেষ্টা করলাম। কান পাতলে মনে হয় চতুর্দিকেই হচ্ছে। যেদিকে তাকাই সেদিক থেকেই আসে। বদ্ধ জায়গায় কিংবা সুড়ঙ্গের মধ্যে বোধ হয় কোনোরকম কারসাজি করে শব্দ, সেজন্যই ওই রকম লাগে। কিন্তু এভাবে ডাকে কে দেখা দরকার। কিছুটা সামনে গিয়ে কিছুটা পিছিয়ে, এদিক ওদিক আরও দু চারটা উপসুড়ঙ্গে ঢুকে বোঝার চেষ্টা করলাম। হদিস পেলাম না। বেশি ঘোরাঘুরি করতে সাহস পেলাম না। অগত্যা ডাকে ডাকুক এরকম একটা মনোভাব নিয়ে আবার ফিরে এলাম মূল সুড়ঙ্গে। এগিয়ে চললাম সামনের দিকে। সুড়ঙ্গের আরেকটা বড় মোড় ঘুরে অন্য পাশে বেরোতেই দেখি সামনে দেয়াল। রুদ্ধ আরও যাওয়ার পথ নেই। ছোট্ট একটা গুহায় ঢুকে শেষ হয়েছে পথ। প্রথমে দেয়ালগুলোতে আলো ফেললাম, তারপর মেঝেতে কি যেন একটা পড়ে আছে। এগিয়ে গেলাম। একটা পুরনো ব্রিফকেস। ভেতরে কি আছে দেখার কৌতূহল হলো, কিন্তু তালা লাগানো। খুলতে পারলাম না। এখানে ব্রিফকেস ফেলে গেল কে? প্রথমে মনে হলো চোর ডাকাতের কথা। হয়তো এর মধ্যে দামি অলংকার কিংবা টাকা পয়সা আছে। নিচু হয়ে হাতল ধরে তুলে নিলাম ওটা। হালকা টাকা কিংবা অলংকার বোঝাই হলে অনেক ভারী হতো। জাগি দিয়ে বোঝার চেষ্টা করলাম কি আছে। মৃদু খরমর শব্দ হলো। বোঝা গেল না কি আছে। একেবারে খালি নয়, এটুকু বোঝা গেল শুধু। খোলার চেষ্টা করলাম। তালা লাগানো, চাবি নেই সঙ্গে। ভেঙে খুলতে হবে। বাইরে গিয়ে নিয়ে খুলে দেখব ভেবে রেখে দিলাম হাতে। বা হাতে ব্রিফকেস ঝোলানো, ডান হাতে টর্চ। আর কি আছে গুহায় দেখতে লাগলাম। আমার একপাশে কয়েক হাত দূরে এক দেয়ালের গোড়ায় আলো ফেলতেই স্থির হয়ে গেল হাত। বরফের মতো জমে গেলাম যেন। নড়তে পারলাম না, দম নিতে পারলাম না, এমনকি চিৎকারও করতে পারলাম না।